হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম চ্যাপ্টার থেকে অণুজীবেদের জগৎ এই চ্যাপ্টারটা থেকে পার্ট 3 যে অংশে মৃতজীবী, মিথজীবী ও পরজীবী এগুলো নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক আজকের পর্ব। আচ্ছা, এর আগের পর্বে আমি দুটো পর্বে অণুজীব কারা, অণুজীবের প্রকারভেদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা, অ্যামিবা, প্রোটিস্টা, মনেরা এগুলো সমস্ত নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও, ক্লাস 8-এর প্লেলিস্টে সমস্ত আছে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, যেটা আজকের যে টপিক, প্রথম আলোচ্য বিষয় সেটা হলো পরজীবী। প্রথমে আসি, এই পরজীবী কী? দেখো, পরজীবী হলো এমন কিছু অণুজীব যেগুলো নিজেরা একা একা বাঁচতে পারে না। নামটা থেকেই বুঝতে পারছো, পরজীব মানে পরের ওপর নির্ভর করে যে জীব বেঁচে থাকে। তার মানে এরা নিজেরা বেঁচে থাকতে পারে না। এদের বেঁচে থাকার জন্য সর্বদাই কোনো না কোনো পোষক দরকার। টার্মটা ভালো করে শুনবে, পোষক। পরজীবীরা যে সমস্ত জীবদেহের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে পোষক বলা হয়। এই পোষকের উপর নির্ভর করে বেঁচে থাকে। পোষকের থেকে হয় এরা খাদ্য নেয়, হয় এরা বাসস্থান নেয়, বা দুটোই নেয়। খাদ্য বাসস্থান দুটোর জন্যই নির্ভর করে। পরিবর্তে এরা পোষকের তো উপকার করেই না, উল্টে পোষকের ক্ষতি করে। তাকে বলছে হলো পরজীবী। ঠিক আছে, তাহলে পরজীবী আর পরজীবিতা কি? দেখো, পরজীবীটা হলো পুষ্টি পদ্ধতির নাম। যে পুষ্টি পদ্ধতিতে তাহলে এরা, এই অণুজীবরা স্বাধীনভাবে বেঁচে থাকতে না পেরে কি করছে, কোনো পোষক দেহের উপর নির্ভর করে বেঁচে থাকছে, তাদের থেকে খাদ্য বাসস্থান নিচ্ছে, উল্টে তাদেরকে ক্ষতি করছে। সেই পুষ্টি পদ্ধতিটাকে বলছে পরজীবী পুষ্টি পদ্ধতি। আর পোষকের সাথে এদের যে সম্পর্ক সেইটাকে বলে হলো পরজীবিতা। এই টার্ম দুটো ভালো করে পড়বে, পরজীবী আর পরজীবিতা। বুঝতে পারলাম? যেমন ধরো একটা বহিঃপরজীবীর নাম বলছি। যেমন ধরো অনেকের ক্ষেত্রে উকুন হয় না মাথায়, উকুন হলো একটা বহিঃপরজীবী। বহিঃ মানে দেহের বাইরে অবস্থান করছে, কিন্তু উকুন কি করে, শরীর থেকে পুষ্টিরস নিচ্ছে, সেখানে খাদ্য এবং আশ্রয় দুটোই পাচ্ছে, উল্টে কি করছে, যে সমস্ত পোষক দেহের ওপর রয়েছে তাদের ক্ষতি সাধন করছে। ঠিক আছে, এটা বহিঃপরজীবীর নাম বললাম। তেমনি অন্তঃপরজীবীও হয়। যে কোনো রকম রোগের জীবাণু সেগুলো সবই অন্তঃপরজীবীর মধ্যেই পড়ে। যেমন ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়া, কলেরার জীবাণু, যেটা কলেরার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটা, যক্ষার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, এগুলো সমস্ত কিন্তু পরজীবী। মানে এরা বাইরে থাকতে পারছে না, শরীরে ঢুকছে, পোষক দেহ থেকে পুষ্টি নিচ্ছে, খাদ্য নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, এবং কেউ তার পরিবর্তে কি দিচ্ছে, রোগ দিচ্ছে, পোষকের ক্ষতি করছে। সেই জন্য এদেরকে বলা হয় পরজীবী। ঠিক আছে, এখন আসি পরের অংশে, সেটি হলো মিথজীবী ও মিথজীবিতা। দেখো, মৃতজীবী আর মিথজীবী দুটো গুলোবে না। ঠিক আছে, মিথজীবী মানে হলো দুটো জীব যারা একে অপরকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে, এটা হলো সেইটা। ঠিক আছে, আর মৃতজীবী নিয়ে আমি পরে বলছি। দেখো, মিথজীবীতে কি হয়, দুটো জীব, সেটা একটা অণুজীব একটা অন্য জীব হতে পারে, বা দুটো, ধর একটা শৈবাল ছত্রাক হতে পারে, এরকম যে কোনো জীব মানে যারা একত্রে থাকে, একে অন্যকে সাহায্য করার মাধ্যমে বেঁচে আছে, কেউ কারো ক্ষতি করে না, সেটাই হলো এই মিথজীবী। এবার তাহলে কাকে বলছে, চলো সংজ্ঞাটা দেখে নিই। যে পুষ্টি পদ্ধতিতে অণুজীবরা খাদ্য ও বাসস্থানের জন্য অন্য জীবের ওপর নির্ভর করে। আচ্ছা, আমি এখানে বলবো এক্ষেত্রে অন্য জীবটাকে পোষক বলবে না। পোষক তখনই বলা হয় যেটা থেকে সাধারণত যেটার ক্ষতি করে অন্য জীব, সে পোষকের ওপর ক্ষতি করে, এক্ষেত্রে সেজন্য অন্য জীব হিসাবে আমি রেফার করছি। অন্য জীবের ওপর নির্ভর করে, পরিবর্তে সেই জীবের কোনো না কোনো উপকার করে, তাকে মিথজীবী, এবং ওই দুই জীবের সম্পর্ককে মিথজীবিতা বলছে। ঠিক আছে, সংজ্ঞাটা একটু খটোমটো লাগতে পারে, একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। অনেক সময় উদ্ভিদের গায়ে দেখবে কি লাইকেন টাইপের দেখা যায়, তোমরা দেখে হয়তো সেটাকে মনে হবে গাছের গায়ে ছাতা পড়েছে টাইপ। ঠিক আছে, দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এইটা হলো লাইকেন। লাইকেন কি? লাইকেন হলো শৈবাল আর ছত্রাক একত্রে অবস্থান করে। শৈবাল কি করে? শৈবাল খাদ্য তৈরি করতে পারে, ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না। সেই জন্য খাদ্যের জন্য ছত্রাককে শৈবালের উপর নির্ভর করতে হয়। আর শৈবাল কিসের জন্য নির্ভর করে ছত্রাকের উপর? জলের জন্য। শৈবালের মূলের গঠন অত ভালো নয়, সেই জন্য ছত্রাক কী করে, তার যে মূলের মতো যে গঠন আছে সেইখান দিয়ে জল শোষণ করে, শোষিত জলকেও শৈবালে পাঠায়। শৈবাল খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ করতে পারে কারণ ক্লোরোফিল আছে। শৈবাল খাদ্য তৈরি করে, তৈরি যে খাদ্য সেটাকে ছত্রাকে দিচ্ছে। এইভাবে একে অন্যের হেল্প করার মাধ্যমে ওরা বেঁচে আছে। এইটাই হলো এই যে পুষ্টি পদ্ধতি, এইটাই হলো মিথজীবী
আর এদের যে সম্পর্ক বা এদের যে সহাবস্থান, একসাথে অবস্থান করছে, সেটা কি বলছে? মিথজীবিতা। তাহলে দেখো এটা শৈবাল, এটা ছত্রাক। শৈবাল ছত্রাকে কি দিচ্ছে? খাদ্য দিচ্ছে। ছত্রাক শৈবালকে কি দিচ্ছে? জল শোষণ করে দিচ্ছে। এইভাবে একে অন্যের সাহায্যের মাধ্যমে এরা একত্রে রয়েছে। ঠিক একই হয় আমাদের শরীরের ভিতরেও। আমাদের অন্ত্রে কি হয়? আমাদের অন্ত্রের ভিতরে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, তারা কি করে? ভিটামিন B12 তৈরি করে। ভিটামিন B12 কিন্তু আমরা কোনোভাবেই মানে ভিটামিন B12-এর সোর্স অনেক কম বলতে পারো, উৎস অনেক কম। এটা আমাদের শরীরের নিজে থেকে কিছুটা তৈরি হয়, আর কিছুটা অ্যানিমাল প্রোটিন থেকে আমরা পাই, ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন B12, এটা ইকোলি তৈরি করে, অল্প পরিমাণ ব্যাসিলাসও তৈরি করে। এই যে ইকোলি এবং ব্যাসিলাস, এরা দুজনেই মিলে কি করছে? তাহলে এরা দুজনে আমাদের অন্ত্রে থাকছে, মানুষের অন্ত্রে থাকছে। তার মানে আমাদের শরীর এই যে ব্যাকটেরিয়াগুলোকে থাকতে দিচ্ছে, তার পরিবর্তে কিছু তো লাগবে। তার পরিবর্তে এরা কি করছে? এরা ভিটামিন B12 তৈরি করে দিচ্ছে, এবং সেই ভিটামিন B12 আমাদের শরীরে শোষিত হচ্ছে। আচ্ছা, সেজন্য অনেক সময় দেখবে যে আমাদের ধরো এমন কোনো রোগ হয়েছে যে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টিব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে যেটা কাজ করে সেটাকেই অ্যান্টিবায়োটিক বলে। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিক ধরো খেতে হয়েছে যে কোনো কিছুর জন্য, দাঁতে ব্যথা হতে পারে, পেটে ব্যথা, অনেক কিছুর জন্য অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। এবার সেক্ষেত্রে কি হয়? ব্রড স্পেকট্রাম যদি অ্যান্টিবায়োটিক হয়, সেক্ষেত্রে আমাদের শরীরের অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো ভিটামিন B12 তৈরি করে, সেগুলোকেও মেরে দিচ্ছে। তখন কি হয়? এই যে ভিটামিন B12 যেগুলো তৈরি করে, সেগুলোকেও মেরে দেওয়ার ফলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন B12-এর অভাব দেখা যায়। সেই জন্য খেয়াল করে দেখবে অনেক সময় ডাক্তাররা বলেন যে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পরে কি বলেন? যে আপনারা রোজ দই খাবেন, টক দই খাবেন। কেন বলা হয়? এই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ল্যাক্টোব্যাসিলাস আছে, যেটা আমাদের শরীরে অন্ত্রে যায়, সেখানে গিয়ে কিছু পরিমাণ আমাদের অন্ত্রে থেকে যায়, তার ফলে সেখানে ভিটামিন B12 তৈরি করছে। বোঝাতে পারলাম? তাহলে আমাদের শরীরের মধ্যেও কিন্তু মিথজীবিতা আছে। কাদের মধ্যে? ভিটামিন ইকোলি বা ল্যাক্টোব্যাসিলাস, এগুলো আমাদের শরীরে স্থান পাচ্ছে এবং তার বদলে ভিটামিন B12 তৈরি করে দিচ্ছে। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলেও এইরকম এরকম মিথজীবিতা দেখা যায়। শিম্বগোত্রীয় মানে কি? যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে শিম তৈরি হয়। তোমরা শিম নিশ্চয়ই খেয়েছো। শিম মানে শুঁটি, ঠিক আছে? শুঁটি জাতীয় তৈরি হয় এরকম। সেটা কিসে কিসে তৈরি হয়? শিম, যেটা শিম গাছ, সেটাতে তৈরি হয়। মটরশুঁটি, সেটাতে, মানে যে কোনো ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই শুঁটি জাতীয় জিনিসটা তৈরি হয়, ঠিক আছে? এই জাতীয় উদ্ভিদের মূলেতে কি দেখা যায়? মূলে অর্বুদ দেখা যায়। এই জাতীয় উদ্ভিদের মূল যদি আমরা দেখি এরকমভাবে, দেখব যে মূলের মধ্যে অর্বুদ আছে। অর্বুদ কি? এইরকম গোল গোল গঠন, ঠিক আছে? এই অর্বুদের মধ্যে কি থাকে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। কি নাম? রাইজোবিয়াম। এরা এই রাইজোবিয়ামকে থাকতে দেয়। তার পরিবর্তে রাইজোবিয়াম কি করে? বাতাসের যে ফ্রি নাইট্রোজেন সেটাকে শোষণ করে এবং এই উদ্ভিদের মূলে যোগান দেয়। তার ফলে উদ্ভিদ সেই পুষ্টিটাকে টেনে নেয়। তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়, গ্রোথ ভালো হয়, উদ্ভিদের খাদ্য তৈরি ভালো হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা বলতে পারো যে মুক্ত নাইট্রোজেনকে কেন টেনে নেয়? এই যে বিভিন্ন রকম সার দেওয়া হয়, সেটার মধ্যে কিন্তু কি থাকে? নাইট্রোজেনই সবচেয়ে বেশি পরিমাণ থাকে, তাই তো? NPK সার দেওয়া হয়, ইউরিয়া, এই সমস্তগুলোর মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। তাহলে নাইট্রোজেন উদ্ভিদ দেহে বৃদ্ধিতে সাহায্য করে। এবারে ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? যে ডাল জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ থাকে, অর্বুদের মধ্যে এই রাইজোবিয়ামগুলো এসে বাসা বাঁধে। রাইজোবিয়ামকে তার মানে কি করছে? এই ডাল জাতীয় উদ্ভিদ থাকতে দিচ্ছে, বাসস্থান দিচ্ছে। তার পরিবর্তে এ কি করে? তার পরিবর্তে এ করে কি? বাতাসের যে মুক্ত যে নাইট্রোজেন সেটাকে টেনে নেয়, উদ্ভিদের গোড়ায় সরবরাহ করে, উদ্ভিদ সেইটাকে টেনে নিতে পারে, তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এই সংক্রান্তে আমি আমার কলেজে একটা স্যারের থেকে গল্প শুনেছিলাম, যে সেই স্যার বলেছিলেন যে তারা মেদিনীপুরের দিকে থাকতেন এবং তিনি তার ছোটোবেলার গল্প বলেছিলেন। সেই গল্পটা আমি তোমাদের বলছি। তিনি বলেছিলেন সেই স্যার যে এরকম তাদের গ্রামে একজনের জমি ছিল, সেখানে ভালো চাষ হচ্ছিল না। সেই যে কৃষক, তিনি কি করলেন? তিনি বুঝতে পারছিলেন না যে কেন চাষ হচ্ছে না। তারপর তাকে কেউ পরামর্শ দেয় যে জমিতে প্রতি বছর ডাল চাষ হয়, সেই জমি থেকে এক মুঠো মাটি নিয়ে এসে তোমার জমির মাটিতে মিশিয়ে দাও, তারপর চাষ করো, দেখবে চাষ ভালো হবে। তখন সেই কৃষক কি করেন? যে জমিতে বছরে ডাল চাষ হয়, সেই জমি থেকে এক মুঠো মাটি নিয়ে আসেন এবং তার জমিতে মিশিয়ে দেন। তার ফলে কিন্তু সেই বছর তার যে ডালের চাষ অনেক ভালো হয়। এবার এটার কি বিজ্ঞানসম্মত কারণ কি? এটার এক্সপ্লেনেশন কি?
এটা মনে করা হয় যে জমিতে ডাল চাষ করা হয় সেই জমিতে এই যে রাইজোবিয়ামের সংখ্যা অনেক অনেক বেশি। এবার এক মুঠো মাটির সাথে বেশ কিছুটা পরিমাণ রাইজোবিয়াম চলে আসছে, যখন সেই কৃষক তিনি তার নিজের জমিতে মিশিয়ে দিচ্ছেন তখন কি হচ্ছে যে তার জমিতেও রাইজোবিয়ামের পরিমাণ সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপর যখন সেই জমিতে ডাল গাছ পোতা হচ্ছে তখন কি হচ্ছে, তার গোড়াতে রাইজোবিয়াম জমাট বাঁধছে এবং বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নিয়ে পুষ্টি সরবরাহ অনেক বেশি করছে, তার ফলে তার চাষ অনেক ভালো হচ্ছে। বোঝা গেল? সেজন্য যে সমস্ত কৃষকেরা তার জমিতে প্রথমবার ডাল চাষ করেন, প্রথমবার, অন্য চাষ ধরো হচ্ছিল, ডাল চাষ প্রথমবারের জন্য করেন, তখন কিন্তু তারা নাকি যে জমিতে রেগুলার ডাল চাষ হয় সেই জমি থেকে এক মুঠো মাটি এনে তার জমিতে মিশিয়ে দেন, তার ফলে কিন্তু চাষ ভালো হয়। এখন আসি লাস্ট যে পুষ্টি পদ্ধতি, সেটা হলো মৃতজীবী। নামটা থেকে বুঝতে পারছো, মৃতজীবী বা মৃতজীবিতা মানে কি, এই যে অণুজীবগুলো মৃত জৈব বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে। কিভাবে শোষণ করে? মৃত জৈব বস্তুকে এরা প্রথমে ভেঙে দেয়, এদের শরীর থেকে এক প্রকার উৎসেচক বার হয়, সেগুলো এই যে জৈব বস্তুগুলো, মৃত গলিত বস্তুগুলোকে প্রথমে ভেঙে দেয়, তারপর সেই মৃত গলিত বস্তু থেকে পুষ্টিরসকে শোষণ করে নেয়, তারপর সেই পুষ্টিরস গ্রহণ করেই এরা বেঁচে থাকে। সেইটাকে বলছে হলো মৃতজীবী, মানে এই জাতীয় যে অণুজীবগুলোকে বলছে মৃতজীবী। যেসব অণুজীব মৃত গলিত বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে তাকে বলছে মৃতজীবী। আর এই পুষ্টি পদ্ধতিটাকে বলছে হলো মৃতজীবিতা। যেমন অ্যামিউনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এরা সমস্ত মানে এই মৃতজীবীর মধ্যে পড়ে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে হলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরা সব এই জৈব বস্তুগুলোকে ভেঙে দিচ্ছে। আচ্ছা, পরিবেশে কিন্তু এদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ ধরো যে সমস্ত প্রাণীরা প্রকৃতির মধ্যে মারা যাচ্ছে, ধরো বনের মধ্যে, জলের মধ্যে, তাদের তো ওরমভাবে মানে কী বলবো, মৃত দেহটা সৎকার করার কিছু ব্যবস্থা নেই। প্রকৃতি কিন্তু সেইভাবেই এই মৃত মানে দেহগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়, সেইগুলোতে মিশে যেতে সাহায্য করে এই সমস্ত মৃতজীবী যে অণুজীব, মানে মৃতজীবী পদ্ধতিতে মৃতজীবিতা যে সমস্ত প্রাণী অণুজীবরা দেখায় তারা এটা করতে সাহায্য করছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। তোমাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।